ভারতকে বিচলিত করা, ভারতকে অশান্ত করা, এটাই হচ্ছে গিয়ে মূল লক্ষ্য হবে ইউনূস এবং চীনা প্রেসিডেন্টের এই বৈঠকের। কি বলছিলেন বলুন। বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের এই ভূমি, বাংলাদেশের যে জমিন ব্যবহার করে ভারতকে অশান্ত করার এই প্রক্রিয়াটি কিন্তু নতুন নয়। এটি পুরনো একটি খেলা এবং এই খেলাটি কিন্তু চীন এবং পাকিস্তান এরা কিন্তু করে আসছে দীর্ঘদিন ধরে, যারা ভারতের স্বীকৃত শত্রু। তো তারা কিন্তু বরাবরই ভারতকে অশান্ত করার জন্য বাংলাদেশের মাটি ব্যবহারের কাজ করে আসছিল এবং 2001 সালের পরে কিন্তু এটা চরমভাবে প্রকাশ্যে এসেছে। বিশেষ করে উলফা, ভারতের যে বিচ্ছিন্নতাবাদী নর্থ ইস্টের সেই সংগঠনটির যে অস্ত্র সরবরাহ হতো সেটি কিন্তু বাংলাদেশের মাটি দিয়ে হতো। ইভেন ওই সময় কি বিএনপি জামাতের একটি সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, যে সরকারটি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় 11টি স্থানে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন উলফাকে ঘাঁটি গাড়তে দিয়েছিল। সেখানে আইএসআই এর তত্ত্বাবধানে ট্রেনিং হতো, ভারত বিরোধী ট্রেনিং হতো এবং সেখানে নর্থ ইস্টকে অশান্ত করার যে প্রক্রিয়া সেটি কিন্তু সেই তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। সেই কথাটি কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে বাংলাদেশের মিডিয়াতে, ভারতের মিডিয়াতে। ইভেন সেটি আমরা দেখলাম 2004 সালে একটি বড় স্কেলে, সেটি হলো 10 ট্রাক অস্ত্র উদ্ধার। এই 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ব্যাপারটি আমরা ইন্টেলিজেন্ট যে তথ্য বা যে তথ্যগুলো মামলা পর্যালোচনায় এসেছিল সেখানে আমরা যেটা দেখতে পেলাম যে 10 ট্রাক অস্ত্র এসেছিল চীন থেকে। সেই অস্ত্রটি তারা বাংলাদেশে পাঠিয়েছে মূলত চীনের জাহাজে করে। সেটি গিয়েছিল আপনার কি বলে ব্যাংককের একটি পোর্টে, সেখান থেকে বাংলাদেশের একটি জাহাজে করে বাংলাদেশের চট্টগ্রামের বন্দরে সেটি ল্যান্ড খালাস হয় এবং পরবর্তীতে বাংলাদেশের তৎকালীন সরকারের সহযোগিতায় সেটিকে নর্থ ইস্টে, বিশেষ করে আসাম, মেঘালয়ে পাঠানোর প্রচেষ্টা চলছিল। ঠিক সেই মুহূর্তে ভারতীয় ইন্টেলিজেন্স এর তৎপরতার কারণে সেই অস্ত্রটি গ্রেপ্তার হয় বাংলাদেশের অভ্যন্তরে। তো এটি কিন্তু একটি বড় ধরনের প্রমাণ যে ভারতকে অশান্ত করার জন্য বাংলাদেশের মাটি বারবার ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এবং 2009 সালের পরে, শেখ হাসিনা সরকার আসার পরে যৌথ অভিযান, বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে এই নর্থ ইস্টের সন্ত্রাসবাদ কিন্তু দমন হয় এবং বিভিন্ন ধরনের যারা জঙ্গিবাদী গোষ্ঠী, আততায়ী বা উগ্রবাদী নর্থ ইস্টের সেই সব গোষ্ঠী কিন্তু তারা আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের অভ্যন্তরেও যারা এই কাজের সঙ্গে বাংলাদেশিরা সম্পৃক্ত ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হয়। নট অনলি দ্যাট, ওই টাইমে কিন্তু পাকিস্তানি লস্করি তৈবা, তারপরে হিজবুত মুজাহিদিন সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নেতাদেরকেও কিন্তু বাংলাদেশ সরকার আটক করে বাংলাদেশে জেলে রাখে। তো এই 15 বছর শেখ হাসিনার আমলে বাংলাদেশে এই ধরনের ভারত বিরোধী কর্মকাণ্ড পরিচালিত হতে দেননি বা ভারত সেখানে ভালোভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। এবং 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মূলত এই গোষ্ঠীটি আবার মাথাচাড়া দেয়। বিশেষ করে আইএসআই, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, তাদের তত্ত্বাবধানে এই কাজটি কিন্তু জোরে সোরে নামা শুরু করে এবং 5 আগস্টের পর বিভিন্ন জেলখানা ভেঙে, বিভিন্ন কথিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে, আইন কানুন না মেনে বিভিন্ন জঙ্গি সংগঠনের জঙ্গিরা কিন্তু বাংলাদেশে মুক্তি পায়। পেয়েই কিন্তু তারা আবার ভারত বিরোধী কর্মকাণ্ড শুরু করে। এবং আমরা তো একটা বিষয় পরিষ্কার যে পাকিস্তানের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা, চোখে চোখ রেখে কথা বলার ক্ষমতাও নেই। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের একমাত্র পথ হচ্ছে ষড়যন্ত্র, আর সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তাদের যে জায়গা সেটি হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে, এবং সেটিকে তারা সেফ অ্যান্ড সেফটির জায়গায় নিয়ে গেছে তাদের কাজকর্ম। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধান কিন্তু সেটা পরিষ্কার করেছেন যে দীর্ঘদিন পর আমাদের বন্ধুরা বাংলাদেশের দায়িত্ব নিয়েছে। তো এই যে মানে সত্যি কথাটা ওনাদের মুখ থেকে বেরিয়ে এসেছে, এটা থেকেই প্রমাণ হয় যে বাংলাদেশে এই মুহূর্তে পাকিস্তান একটি শক্ত অবস্থান তৈরি করেছে এবং পাকিস্তানের আজকের যে সন্ত্রাসবাদ, উস্কানি, পাকিস্তানের যে জঙ্গিপনায়, এর নেপথ্যের বড় শক্তি কিন্তু চীন।
তো চীন যেহেতু পাকিস্তান বাংলাদেশকে অন্য কোনো ভাবে সন্ত্রাসবাদ সাপ্লাই ছাড়া অন্য কোনো ভাবে তাদেরকে সাহায্য করা। শহীদুল ভাই, যেটা জানতে পারা যাচ্ছে যে মূলত সেখানে মানে প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে মোহাম্মদ ইউনূসের যেটা নিয়ে আলোচনা হবে সেটা দুটো বিষয়। সেটা একটা হচ্ছে গিয়ে তিস্তা নিয়ে, এবং আরেকটা হচ্ছে গিয়ে বাংলাদেশে একটি চীনা এয়ারবেস তৈরি করা। এই দুটো বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। দেখুন, দুটোই কিন্তু ভারতের জন্য যথেষ্ট আশঙ্কার। একটা হচ্ছে গিয়ে চীনা এয়ারবেস তৈরি হলে সেটা মানে চীন ভারতের অনেক কাছাকাছি চলে এলো, যে কোনো সময় সামরিক একটা মুভমেন্ট সেখানে চীন তৈরি করতে পারে, প্রথম। এবং দ্বিতীয়ত, আপনি জানেন যে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ আলোচনা হয়েছে, এমনকি শেখ হাসিনা নিজে তৎপর হয়েছিলেন এই তিস্তার যে জলবন্টন চুক্তি, সেই চুক্তি সম্পাদিত করতে, যেই কারণে বিরোধী রাজনীতির পরিসরে তাকে সমালোচিতও হতে হয়েছে বারবার। তো এই তিস্তা নিয়ে আলোচনা হওয়া মানেই তো ভারতকে নিয়ে একটা উস্কানি দেওয়া, এবং তাতে ইন্ধন দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। এইখানে আমি এই প্রসঙ্গে আসছিলাম যে এই পাকিস্তান, তাদের যেহেতু মানে সামরিক সক্ষমতার অভাব, তাদের যেহেতু আর্থিক সংকট, তারা নিজেরাই একটা সংকটের মধ্যে দিয়ে তাদের দেশ যায়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এখন প্রধান হাতিয়ার হচ্ছে চীন। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন তারা হ্যান্ডেলিং করার চেষ্টা করছে চীনকে দিয়ে। কারণ বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো সব ভেঙে পড়েছে। মানে এটা একটা মব রাষ্ট্রে পরিণত হয়েছে, যেটি জঙ্গি রাষ্ট্র, আইএসআই, সিরিয়ার মতো রাষ্ট্র, যেখানে যে কেউ রাস্তায় নেমে মহিলাদের হেনস্থা করছে, নির্যাতন নিপীড়ন করছে, যে কোনো মানুষ মব সন্ত্রাসের শিকার হচ্ছে, মানুষের বাড়িতে ঢুকে হামলা লুটপাট করা হচ্ছে, যাকে খুশি মারা হচ্ছে। এই আমেরিকা, সিরিয়ার মতো মসজিদের মধ্য থেকে মানুষকে ধরে এনে জবাই করে হত্যা করা হচ্ছে। এই যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, এই পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু ব্যাপকভাবে উঠে আসছে যে বাংলাদেশ এখন জঙ্গি সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হয়েছে। এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের কাছে আর এই সরকারের কোনো আস্থা নেই। তারা নিজেরাই সেটা স্বীকার করছেন বিভিন্ন সময়। সেইখান থেকে তাদের উঠে আসার, ফিরে আসার আর নিজস্ব কোনো শক্তি নেই। এই শক্তিটা তারা এখন চাইছে যে ভারত একটি স্বাধীন, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক রাষ্ট্র, তারা পায়ে পাড়া দিয়ে কারোর সঙ্গে শত্রুতা করে না, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে। তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত, যেহেতু বাংলাদেশ নানাভাবে এই ইউনূসের সরকার থেকে উস্কানি দেওয়া হয়েছে, কিন্তু ভারত সেই উস্কানিতে পা দেয়নি। তারা ঠান্ডা মাথায় সেটা মোকাবেলা করছে, এবং তারা কূটনৈতিক ভাবে বাংলাদেশের এই জঙ্গিপনা, জঙ্গিবাদ নির্মূলে ব্যাপকভাবে কাজ করছে, আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে অভ্যন্তরীণ বিষয়ে। সেখানে দাঁড়িয়ে ভারতের এই অপারেশনে কিন্তু ইউনূস সরকার দিশেহারা, এটা মানতে হবে, এটাই বাস্তবতা। তো ভারতকে মোকাবেলা করা তাদের এখন প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, যে কারণে তারা তাদের চিরদুই শত্রু ভারতের চীন এবং পাকিস্তানকে বেছে নিয়েছে।